ওয়েলকাম টু এমসিএসএ ক্লাসেস। তোমাদের সবাইকে এমসিএসএ অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমরা ধারাবাহিকভাবে এমসিএসএ ক্লাসে যে ভিডিওগুলো নিয়ে আসছি, কিছু সাবজেক্টিভ ভিডিও নিয়ে আসছি এবং কিছু এমসিকিউ ভিডিও নিয়ে আসছি। তো প্রথমে আমরা ভারতের ইতিহাসের উপরে এমসিকিউ ভিডিও নিয়ে আসছি এবং এটা অলরেডি আমরা হরপ্পা সভ্যতা পর্যন্ত কমপ্লিট করেছি। এবার আমরা হরপ্পা পরবর্তী অর্থাৎ বৈদিক সভ্যতা থেকে আমরা কিন্তু শুরু করব। বৈদিক সভ্যতার উপরেও বেশ কিছু ভিডিও রয়েছে এবং এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা বৈদিক সভ্যতার এমসিকিউগুলোকে কমপ্লিট করবো। আমরা চেষ্টা করছি প্রতিটা ভিডিও প্রায় 30 মিনিট বা 35 মিনিটের বেশি যাতে না হয়, সেই কারণে ভিডিওগুলোকে পার্ট করে দিচ্ছি এবং এই পার্ট করে যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু তোমার সাবজেক্টের এমসিকিউ পড়াশোনা করতে হেল্প করবে বা সাহায্য করবে। তো এই যে এমসিকিউগুলো, এই এমসিকিউগুলো কেমন তোমাদের লাগছে? আশা করছি ভালো লাগা উচিত। এই এমসিকিউগুলো শুধুমাত্র আমি আবার বলছি, শুধু প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যে তোমাদের ইম্পর্টেন্স সেটা নয়, ইম্পর্টেন্ট তো অবশ্যই, তার সাথে সাথে তোমাদের সাবজেক্টের ফাউন্ডেশন তৈরি করতেও সাহায্য করবে। আজকের দিনে যখন ছাত্রছাত্রীদের বেসিক রেডি করাটা নিয়ে অনীহা, সেই জায়গায় এই এমসিকিউগুলো তোমাদেরকে কিন্তু বেসিক রেডি করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস এগোচ্ছি। দেখো এখানে বুঝতে পারছো বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতা অলরেডি লেখা আছে এখানে, ক্লিয়ার? তো তার আমরা সরাসরি আমরা যে এমসিকিউ রয়েছে সেই এমসিকিউতে যাচ্ছি। দেখো এই এমসিকিউ নাম্বার 1, ঠিক আছে? এমসিকিউ নাম্বার 1 কি বলছে দেখো, বলছে আর্যদের আগমন সংক্রান্ত সবচেয়ে প্রচলিত তথ্য হচ্ছে কি? অভিবাসন তত্ত্ব, স্থানীয় উৎপত্তি তত্ত্ব, না উপনিবেশ তত্ত্ব, না সাংস্কৃতিক বিচার তত্ত্ব? তো সব থেকে বেশি পরিমাণে অ্যাকচুয়ালি আর্যদের আসা নিয়ে 4টে তথ্য রয়েছে। বিভিন্ন ব্যক্তিত্ব আলাদা আলাদাভাবে আর্যদের আগমন নিয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন। তাদের মধ্যে থেকে সব থেকে বেশি গ্রহণযোগ্য তথ্য হচ্ছে কি স্যার? তোমার অভিবাসন তথ্য, ঠিক আছে? দেখো লেখাই আছে ব্যাখ্যা। অভিবাসন তথ্য তোমার আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে এসেছিল, সবচেয়ে এটাই গ্রহণযোগ্য তথ্য, ঠিক আছে? তো তোমাদেরকে এই অভিবাসন কথাটার মানে হচ্ছে কি স্যার? মাইগ্রেশন, ঠিক আছে? মাইগ্রেশন মানে আর্যরা স্থানীয় ভারতীয় নয়, এরা মাইগ্রেট করে এই জায়গাটাতে এসেছে। তো স্যার কোথা থেকে, তার একটা সংক্ষিপ্ত বিবরণী আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে এই মানচিত্রটা প্রথমে আঁকাই। যাই হোক, এর বেশি আমাদের দরকার নেই। আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি যে ধরো যে স্যার এই জায়গাটা হচ্ছে জার্মানি। জার্মানি, এই দেশটার নাম হচ্ছে কি স্যার? জার্মানি। একটু এদিক ওদিক হতে পারে, জাস্ট বোঝানোর তাগিদে তোমাদেরকে এটা বলছি। এই জার্মানি থেকে আর্যদের একটা শ্রেণী তোমার আসে কোথায়? এই ইরানে, ঠিক আছে? কোথায় আসে? ইরানে, ইরান, ঠিক আছে? আর একটা শ্রেণী যা গিয়ে কোথায়? মধ্য এশিয়া। মধ্য এশিয়া বলতে ওই কাজাকিস্তান, উজবেকিস্তান, এইসব জায়গাতে, ঠিক আছে? তো বলা হয় আর্যরা সম্ভবত এই ইরানের কাছ থেকে তোমার হিন্দুকুশ পর্বতের পাশ দিয়ে তোমার ভারতে প্রবেশ করে, ঠিক আছে? ইরানের কাছ থেকে। অর্থাৎ তাহলে কি আমরা আমাদের যে অধিবাসী অবস্থা মানে তোমার অভিবাসন, এই অভিবাসন তোমার কোথা থেকে হয়েছে? ইরান থেকে হয়েছে। এটা আমি সংক্ষেপে বলছি কিন্তু, হ্যাঁ, ইরান থেকে। আবার এই ইরানের যে আর্যরা, তারা আবার কোথা থেকে এসেছিল? জার্মানি থেকে। জার্মানি মানে কোথায় স্যার? ইউরোপ। অর্থাৎ আজকের দিনে যদি আমরা বলি যে ভারতের সাথে দেখবে ইরানের সাংস্কৃতিক সম্পর্ক খুব ভালো, তার পিছনে মূল কারণ কিন্তু এটাই যে আমাদের সেই আর্যদের যে জিনটা, সেই জিনটা কিন্তু ওখান থেকেই কিন্তু মাইগ্রেট করতে করতে ভারত পর্যন্ত কিন্তু পৌঁছেছিল, ক্লিয়ার? তো আশা করছি বুঝতে পারছো যে অভিবাসন তথ্যটা কোন তথ্য। স্থানীয় তথ্য বলতে অনেকে বলছে যে না, আর্যরা ভারতেরই, এটা হচ্ছে স্থানীয় তথ্য। উপনিবেশ তথ্য এবং সাংস্কৃতিক তথ্য বলে আরো দুটো তথ্য আছে, পরবর্তী কোশ্চেন আমরা পাবো। কোশ্চেন নাম্বার কত দেখো? কোশ্চেন নাম্বার 2।
কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে, বলছে আর্যদের মূল বাসস্থান হিসাবে কোন অঞ্চলকে চিহ্নিত করেছে অধিকাংশ ঐতিহাসিক? তোমার হচ্ছে ইউরেশিয়ান স্টেপ অঞ্চল, না মধ্যপ্রাচ্য, না দক্ষিণ এশিয়া, না হচ্ছে পূর্ব ইউরোপ। ঠিক আছে, তো স্যার অনেক ঐতিহাসিক বলছে, বেশিরভাগই ঐতিহাসিক, যে ইউরেশিয়ান যে স্টেপ অঞ্চল সেই অঞ্চলটাতে থেকে এসেছে। তো তোমার হচ্ছে ইউরেশিয়ান যে স্টেপ অঞ্চল অর্থাৎ মধ্য এশিয়ার যে তৃণভূমি, সেখান থেকে আর্যরা প্রাথমিকভাবে আমাদের ভারতবর্ষে আগমন হয়, প্রাথমিকভাবে। তবে স্যার এটা হচ্ছে প্রাথমিক আগমন, ঠিক আছে, প্রাথমিক। তাহলে তাহলে অ্যাকুইজিশন যদি আমরা দেখি, আমি যে তথ্যটা ইরান সংক্রান্ত বললাম, এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি। ইরানের গ্রহণযোগ্যতা, ঠিক আছে, অনেক বেশি। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম। হ্যাঁ, তবে স্যার এখানে অপশন অনুযায়ী হচ্ছে কি স্যার, তো হচ্ছে ইউরেশিয়ান স্টেপ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, যে আর্যদের কোন ঐতিহাসিক প্রথম আর্যদের আগমনের অভিবাসন তথ্য মানে দিয়েছিল? প্রথম, ঠিক আছে। তো আর্যদের মধ্যে থেকে তোমার হচ্ছে অভিবাসন তত্ত্ব যিনি দিয়েছিলেন, ঠিক আছে, আর্যদের মধ্যে থেকে তোমার হচ্ছে অভিবাসন তত্ত্ব কোন ঐতিহাসিক প্রথম দিয়েছিল? ক্লিয়ার? তো কোন ঐতিহাসিক দিয়েছিল বলছে, ম্যাক্স মুলার, না রবীন্দ্রনাথ থাপার, না ডিডি তোমার হচ্ছে কোসাম্বি, না হচ্ছে এল বাসাম। তো মাথা রাখবে এরা চারজনই কিন্তু হচ্ছে কি স্যার তোমার হচ্ছে ঐতিহাসিক। এদের মধ্যে থেকে অভিবাসন তত্ত্ব বা মাইগ্রেশন থিওরি প্রথম যিনি দিয়েছেন তার নাম হচ্ছে ম্যাক্স মুলার। ঠিক আছে, তো ম্যাক্স মুলার তোমার হচ্ছে ঋগ্বেদের ভিত্তিতে আর্যদের অভিবাসন তত্ত্ব দিয়েছিলেন। অর্থাৎ এই যে ম্যাক্স মুলার তোমার হচ্ছে ঋগ্বেদে, ঋগ্বেদ, এই ঋগ্বেদেই তোমার হচ্ছে যে তথ্য পেয়েছিল তার পরিপ্রেক্ষিতেই কিন্তু দিয়েছে। আর স্যার ম্যাক্স মুলারের বাড়ি কোথায় এটাও মাথায় রাখবে, জার্মানি। ঠিক আছে, জার্মানি, তিনি নিজে জার্মানির ছিল। জার্মানি তথ্য অলরেডি আমরা প্রথমের দিকে আমি বলছিলাম, নাম্বারটা মাথায় রাখবে ম্যাক্স মুলার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? কোশ্চেন নাম্বার হচ্ছে 4। বলছে কোন তথ্যে বলা হয় যে আর্যরা তোমার হচ্ছে ভারতের স্থানীয় বাসিন্দা ছিল? বলছে অভিবাসন তথ্য, না আউট অফ ইন্ডিয়া তথ্য, না কুনার তথ্য, না স্টেপ তথ্য। তো মাথায় রাখবে তোমার হচ্ছে আর্যরা তোমার হচ্ছে মানে স্থানীয় বাসিন্দা ছিল, এটা যে তথ্যের মাধ্যমে দিয়েছে তার নাম হচ্ছে আউট অফ ইন্ডিয়া তথ্য। ঠিক আছে, এই তথ্যে দাবি করা হয় যে আর্যরা ভারত থেকে অন্যত্র ছড়িয়ে পড়েছিল, যদিও এটা বিতর্কিত। অর্থাৎ এটা উল্টো বলছে, বলছে না এটা নয় যে আর্যরা অন্য জায়গা থেকে এসেছিল। আর্যরা কোথা থেকে এসেছিল? আর্যরা ভারতেরই, এবং ভারত থেকে অন্য জায়গার দিকে গেছিল। ঠিক আছে, ভারত থেকে কোন দিকে গেছিল? অন্য জায়গার দিকে গেছিল। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ক্লিয়ার? তাহলে আশা করছি এটা বুঝতে পেরেছো। চারের পরে হচ্ছে কোনটা স্যার? 5। দেখো 5 নম্বরটা কি বলছে। 5 নম্বর বলছে কোন ঐতিহাসিক আর্যদের তোমার হচ্ছে আগমনের সময়কে তোমার হচ্ছে 1500 বিসি বলেছে, মানে 1500 বিসি সাল বলেছে। ঠিক আছে, বলছে রবীন্দ্রনাথ থাপার, না তোমার হচ্ছে মার্টিন হুইলার, না জন মার্শাল, না তোমার হচ্ছে বিপিন চন্দ্র। তো স্যার চারজনই ঐতিহাসিক, কিন্তু এদের মধ্যে থেকে মার্টিন হুইলার বলেছিল যে প্রায় 1500 বিসিতে তোমার হচ্ছে আর্যরা ভারতবর্ষে আসে। কত বিসিতে আসে? 1500 বিসিতে আসে। কত বিসিতে? তোমার হচ্ছে 1500 বিসিতে। কত বিসিতে? 1500। তো মার্টিন হুইলার তোমার হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের সাথে আর্যদের আগমনকে যুক্ত করেন এবং এবং সময় নির্ধারণ করেন। ঠিক আছে, কাদের? আর্যদের। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার তোমার হচ্ছে 6। তোমার হচ্ছে কুনার তত্ত্ব, এটা কে দিয়েছিল? দেখো প্রতিটা তথ্য কেউ না কেউ তো দিয়ে হবে। ঠিক আছে, তো এই কুনার তত্ত্ব কে দিয়েছে? তো মাথা রাখবে তোমার হচ্ছে তোমার হচ্ছে গিম্বুতাস। মারিয়া গিম্বুতাস তিনি হচ্ছে তোমার হচ্ছে কুনার তত্ত্ব দিয়েছিল। আচ্ছা, মারিয়া গিম্বুতাস কুনার তত্ত্ব প্রস্তাব করেন, যা ইন্দো ইউরোপীয় উৎস হিসাবে তোমার হচ্ছে ইউরেশিয়ান স্টেপকে চিহ্নিত করে। অর্থাৎ ইনি বলতে চেয়েছিলেন যে ইউরোপের যে স্টেপ অঞ্চল সেখান থেকে আর্যরা এসেছিল। ক্লিয়ার? এটাকে কোন তত্ত্ব বলছে? কুনার তত্ত্ব। আচ্ছা, তারপরে বুঝতে পারছো আর্যদের আগমন নিয়ে বেশিরভাগ কোশ্চেন এখানে রয়েছে। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলছে? আর্যদের আগমনের সাথে হরপ্পা সভ্যতার পতনের সম্পর্ক স্থাপন করেছিল কোন ঐতিহাসিক? জন মার্শাল, মার্টিন হুইলার, রবীন্দ্রনাথ থাপার, না ডিএন ঝা। তো মাথা রাখবে হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে কি তোমার হচ্ছে
মার্টিমার হুইলার। তো এই হুইলার দাবি করেন যে আর্যদের আক্রমণের সাথে হরপ্পা সভ্যতার পতন একটি কারণ হতে পারে। হরপ্পা সভ্যতার যে পতন, সেই পতনটা কিন্তু একটা কারণ, সেটা নির্দিষ্টভাবে বলা যেতে পারে। আচ্ছা, এটা কে বলেছিল? হুইলার বলেছিল। অলরেডি আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমার হচ্ছে 1250 বিসি এটা হরপ্পা সভ্যতার এই আর্যদের আগমন। হ্যাঁ, আর্যদের আগমন। আবার কিছুক্ষণ আগে আমরা এক জায়গায় পেলাম যে হচ্ছে কি স্যার 1500 বিসি। তাহলে এই 1500 বিসি থেকে 1250 বিসির মধ্যে কোনো একটা সময়ে এসেছিল, এবং এই তত্ত্বটা যিনি দিয়েছেন তার নাম হচ্ছে কি স্যার মার্টিন হুইলার। ঠিক আছে, তারপর নেক্সট কোয়েশ্চেন বলছে কোন তত্ত্বে তোমার হচ্ছে আর্যদের উৎসকে তোমার হচ্ছে পন্টিক কাস্পিয়ান স্টেপের সাথে যুক্ত করা হয়েছে। মানে কাস্পিয়ান যে স্টেপ অঞ্চল, সেই অঞ্চল থেকে আর্যরা এসেছিল, এই কথাটা কোন তত্ত্বে বলা হয়েছে? তো মাথা রাখবে তোমার হচ্ছে কুনার তত্ত্ব। ঠিক আছে, কোন তত্ত্ব? কুনার তত্ত্ব। এই কুনার তত্ত্বে এই দেখো কাস্পিয়ান স্টেপ অঞ্চল থেকে তোমার হচ্ছে ভারতের দিকে আসে। আচ্ছা, আউট অফ ইন্ডিয়া তত্ত্ব মানে হচ্ছে ভারতের ভিতর থেকে ছড়িয়ে পড়ে, ভারতের ভিতর থেকে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, তারপরে স্যার আরো যে তথ্যগুলো আছে পরে আমরা জানবো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 এর পর 9। কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 9 বলছে কোন ভারতীয় তোমার হচ্ছে সংস্কৃতি এই ঐতিহাসিক আর্যদের আগমনকে সাংস্কৃতিক বিস্তার বলেছেন। ঠিক আছে, এই সাংস্কৃতিক বিস্তার যিনি বলেছেন তার নাম হচ্ছে রমিলা থাপার। অলরেডি আমরা তোমাদের রমিলা থাপারের নাম পড়ছিলাম। এই রমিলা থাপার বলেছে যে না, সাংস্কৃতিক কারণেই তোমার হচ্ছে আর্যরা এইভাবে ভারতের দিকে বিস্তার লাভ করেছে। ঠিক আছে, রমিলা থাপার আর্যদের আগমনকে ধীরে ধীরে সাংস্কৃতিক বিস্তার হিসেবে ব্যাখ্যা করেছেন, এবং তোমার হচ্ছে আক্রমণের পরিবর্তন, অর্থাৎ কোনো আক্রমণের মাধ্যম দিয়ে আর্যরা যে ভারতে প্রবেশ করেছে সেটা নয়, আর্যদের আগমনের মূল কারণ ছিল হচ্ছে গিয়ে সাংস্কৃতিক বিস্তার। এই জিনিসটা রমিলা থাপার বলেছিলেন। কে বলেছিলেন? রমিলা থাপার। আশা করি বুঝাতে পারলাম। কোশ্চেন নাম্বার কত স্যার? কোশ্চেন নাম্বার হচ্ছে 9। কোশ্চেন নাম্বার 9 নম্বর কোশ্চেনে কি বলছে? আর্যদের আগমনের তোমার হচ্ছে প্রমাণ হিসাবে কোন গ্রন্থ প্রাথমিক উৎস হিসাবে ব্যবহার করা হয়? মহাভারত, ঋগ্বেদ, রামায়ণ না উপনিষদ? তো এগুলো সবগুলোই তো বুঝতে পারছো। এগুলোর মধ্যে থেকে সব থেকে প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ। প্রাচীন বেদ ঋগ্বেদ। টোটাল 4টা বেদ রয়েছে, তার মধ্যে ঋগ্বেদ তোমার হচ্ছে একটা বেদ। আচ্ছা, এই ঋগ্বেদের 10টা মণ্ডল আছে, 10টা মণ্ডল, এবং 1028টা স্রোত রয়েছে, স্রোত। ঠিক আছে। আচ্ছা, রামায়ণ হচ্ছে কি স্যার? মহাকাব্য। মহাকাব্য এটা কে লিখেছিল স্যার? তোমার হচ্ছে রামায়ণ লিখেছিল বাল্মীকি। আচ্ছা, এরই বাংলা ভার্সন লিখেছিল হচ্ছে কে? কীর্তিবাস ওঝা। কীর্তিবাস ওঝা। মহাভারত এটা হচ্ছে বড় মহাকাব্য, সব থেকে বড় মহাকাব্য। লিখেছিল হচ্ছে কি স্যার? বেদব্যাস। ঠিক না? আর উপনিষদ হচ্ছে কি স্যার? বেদের শেষ বেদাঙ্গ। 108টা উপনিষদ টোটাল পাওয়া গেছে। কটা? 108টা। তো স্যার এর মধ্যে থেকে বিশ্বের টোটালে 4টে তোমার হচ্ছে কি মহাকাব্য রয়েছে। একটা ইলিয়াড, একটা ওডিসি, একটা হচ্ছে তোমার হচ্ছে রামায়ণ, একটা মহাভারত। এর মধ্যে থেকে রামায়ণ এবং মহাভারত হচ্ছে কি ভারতের। ঠিক আছে, আর ইলিয়াড এবং ওডিসি হচ্ছে অন্ধকবি হোমারের, এবং ওটা কোথায় কাছে? ওটা হচ্ছে গ্রিসের। তো মাথায় রাখবে এই যে ইলিয়াড, ওডিসি এবং রামায়ণ মহাভারতের মধ্যে সব থেকে বড় মহাকাব্য হচ্ছে কি স্যার? মহাভারত, এবং এটা লিখেছিল বেদব্যাস। আর তোমার রামায়ণ হচ্ছে কি স্যার? কীর্তিবাস ওঝা লিখেছিল বাংলাতে। আর আসল তোমার হচ্ছে রামায়ণ যিনি লিখেছেন তার নাম হচ্ছে কি স্যার? বাল্মীকি। ক্লিয়ার? আর এই যে তোমার হচ্ছে আর্যদের আগমনের প্রাথমিক উৎস যেখান থেকে পাওয়া যায় সেটা সব থেকে পুরনো বেদ, অর্থাৎ হচ্ছে কোন বেদ? ঋগ্বেদ থেকে। ঠিক আছে, তো ঋগ্বেদের জীবনধারা, সাংস্কৃতিক যে ব্যবস্থাপনা রয়েছিল তার উপরে ভিত্তি করে বোঝা যায় যে আর্যরা ভারতবর্ষে কোন সময়ে এসেছিল। তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? 11। কোশ্চেন নাম্বার 11 গিয়ে কি বলছে? আর্যরা ভারতে কখন আগমন করেছিল বলে মনে করা হয়? বলছে 1500 বিসি, তোমার হচ্ছে 2500 বিসি, 1000 বিসি, না তোমার হচ্ছে 500 বিসি। তো অ্যাকুরেট তো 1000 হবে না, 2500 তো হবেই না, 500 অনেক পরে। তো স্যার 1500 অ্যাকুরেট না হলেও স্যার এটাই উত্তর আমাদেরকে নিয়ে নিতে হবে। হ্যাঁ, ঐতিহাসিকদের মধ্যে আর্যরা মোটামুটি
1500 কাছাকাছি সময় ভারতবর্ষে প্রবেশ করা, এবং আমি তোমাদেরকে বলবো সম্ভবত 1500 বিসি থেকে 1250 বিসির মধ্যে আর্যরা ভারতবর্ষে আগমন করেছিল। ক্লিয়ার? তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 12। দেখো 12 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে এই যে আর্যরা এসেছিল, এই আর্যরা কোন পথ দিয়ে এসেছিল? বলছে খাইবার গিরিপথ, না বোলান গিরিপথ, না নাথুলা, না তোমার যে শিবকিলা গিরিপথ। আচ্ছা সবার প্রথমে তোমাদেরকে বলে দিই এই গিরিপথগুলো কোথায়। আশা করি দেখতে পাচ্ছ সবাই। এটা ধরো ভারত, এই জায়গাটাতে পাকিস্তান আছে, তখন তো পাকিস্তান ছিল না, তো এর মধ্যে থেকে এই যে এই জায়গাটাতে আফগানিস্তান বর্ডার, ঠিক আছে, এই জায়গাটাতে যে যে রাস্তাটা, ঠিক আছে, এর নাম হচ্ছে কি স্যার? খাইবার গিরিপথ। ঠিক আছে, খাইবার গিরিপথ হলো। তারপর হচ্ছে বোলান গিরিপথ, এইটা দিয়ে আছে বোলান, বোলান গিরিপথ। আর স্যার নাথুলা, নাথুলা তো এইখানে সিকিম, নাথুলা গিরিপথ। আর শিবকিলা হচ্ছে হিমাচল প্রদেশ, শিবকিলা গিরিপথ। তো স্যার এর মধ্যে থেকে উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে খাইবার গিরিপথ, অর্থাৎ এই রাস্তাটা দিয়ে আর্যরা ঢুকেছিল, বা এই রাস্তাটা দিয়ে আর্যরা খাইবার গিরিপথ দিয়ে প্রবেশ করেছিল। তাহলে অ্যান্সার কি হবে স্যার? খাইবার গিরিপথ। ভারতবর্ষে তাহলে আর্যরা কোন গিরিপথ দিয়ে আসে? খাইবার গিরিপথ দিয়ে আসে। এই খাইবার গিরিপথ হিন্দুকুশ যে পর্বত রয়েছে, সুলেমান যে পর্বত রয়েছে, সেই অঞ্চলে খাইবার গিরিপথ রয়েছে। তারপরে কোশ্চেন নম্বর হচ্ছে কত স্যার? 13 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে আর্যদের ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত ছিল? বলছে দ্রাবিড়, না ইন্দো ইউরোপীয়, না অস্ট্রো এশিয়াটিক, না হচ্ছে চীনের তিব্বতীয়। তো মাথায় রাখবে ইন্দো ইউরোপীয়। তো ইন্দো ইউরোপীয় থেকে প্রমাণিত হচ্ছে কি স্যার? ইন্দো, ইন্দো মানে হচ্ছে কি স্যার? আমাদের সিন্ধু নদীর তীরবর্তী। আচ্ছা ইউরোপীয়, তাহলে আর্য একটা এমন ভাষা যে তোমার হচ্ছে ইউরোপের সাথে এই সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলের ভাষার তোমার হচ্ছে মিশ্রণ রয়েছে। হ্যাঁ, এবং এই ভাষাটার নাম হচ্ছে কি স্যার? সংস্কৃত ভাষা। তাহলে সংস্কৃত ভাষাটা হচ্ছে কি স্যার? ইন্দো ইউরোপীয় ভাষার মিশ্রণ। আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে কত স্যার? 14। কোশ্চেন নম্বর 14 কি বলছে দেখো, বলছে আর্যদের সমাজে প্রধান পেশা কি ছিল? বলছে কৃষি, বাণিজ্য, পশুপালন, না তোমার হচ্ছে শিল্প। তো মাথা রাখবে আর্যরা যখন প্রথমে এসেছিল তখন পশুপালন তাদের মানে প্রধান ভিত্তি ছিল, পরবর্তীতে হয়ে যায় কৃষি। আমি বলবো যে আর্যদের মানে যদি প্রাক বৈদিক বলি, প্রাক বৈদিক, তো প্রাক বৈদিক ওদের প্রধান তোমার হচ্ছে জীবিকা ছিল পশু পালন। ঠিক আছে, আর বৈদিক বা পরবর্তী বৈদিক, ঠিক আছে, এই সময় ওদের হয়ে গেল কি স্যার? কৃষি কাজ। তো আগমনের সময় যখন আর্যরা যাযাবর ছিল তখন ওদের প্রথম দিকে হচ্ছে পশুপালনই ছিল হচ্ছে কি স্যার? একমাত্র মাধ্যম। তারপরে পরবর্তীতে হয় কৃষি। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার কত স্যার? কোশ্চেন নাম্বার 15 কি বলছে দেখো, বলছে আর্যদের ধর্মীয় যে গ্রন্থগুলো, ঠিক আছে, সেগুলো কি নামে পরিচিত? মানে আর্যদের যে ধর্মীয় গ্রন্থ এগুলো কি? তো মাথায় রাখবে বেদ। কটা বেদ আছে স্যার? 4টে বেদ। একটা ঋগ্বেদ, একটা সামবেদ, একটা হচ্ছে যজুর্বেদ, আর একটা হচ্ছে অথর্ববেদ। হলো, এর মধ্যে থেকে ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীন। এখানে সামাজিক ব্যবস্থা নিয়ে বলা আছে, সামাজিক ব্যবস্থা। সামবেদ এটা হচ্ছে দেবতার উদ্দেশ্যে গান, দেবতার উদ্দেশ্যে গান। যজুর্বেদ হচ্ছে কি স্যার? মন্ত্র এবং শাস্ত্র, এই দুটো হচ্ছে যজুর্বেদ। অথর্ববেদ স্যার এখানে হচ্ছে কি চিকিৎসা, আর হচ্ছে কি বশীকরণ,
এই ধরনের বিষয়গুলো হচ্ছে কোথায় ছিল, অথর্ববেদে ছিল। ক্লিয়ার? তারপরে পুরাণ, মাথায় রাখবে পুরাণগুলো খুব গুরুত্বপূর্ণ। 18টা পুরাণ তোমার হচ্ছে কি স্যার বৈদিক যুগে পাওয়া যায়। হলো ত্রিপিটক। ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ যুগে বৌদ্ধদের, জাতক বৌদ্ধদের, ঠিক আছে। এর মধ্যে থেকে ত্রিপিটক এটা হচ্ছে 3টে পিটক নিয়ে তৈরি। একটার নাম হচ্ছে বিনয় পিটক, একটা নাম হচ্ছে কি স্যার সূত্র পিটক, আর একটা নাম হচ্ছে কি স্যার অভিধর্ম পিটক। তাই পিটক কয় প্রকার বুঝে গেছো আশা করি। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন হওয়ার তো কথা নয়। তো মাথা রাখবে এর মধ্যে থেকে আর্যদের প্রধান ধর্মগ্রন্থ যদি বলা হয় তার নাম হচ্ছে ঋগ্বেদ, এবং এই ঋগ্বেদের মধ্যে বেদ, এবং এই বেদের মধ্যে থেকে ঋগ্বেদ এবং সামবেদ এগুলো বেশিরভাগটা হচ্ছে কি স্যার পূর্ববর্তী বৈদিক যুগে লেখা, পূর্ববর্তী বৈদিক, ঠিক আছে। আর স্যার যজুর্বেদ এবং অথর্ববেদ এই দুটো হচ্ছে কি স্যার পরবর্তী বৈদিক, পরবর্তী বৈদিক। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর হচ্ছে 16। বলছে আর্যদের প্রধান দেবতা কে ছিল? তো আর্যদের যদি আদি বৈদিক যুগে দেখো, মানে আমরা যেহেতু আদি বৈদিক যুগটা এখন করছি, আদি বৈদিক, তো আদি বৈদিকে আর্যদের প্রধান দেবতার নাম হচ্ছে কি স্যার তোমার হচ্ছে ইন্দ্র। কি নাম? ইন্দ্র, ঠিক আছে। আর স্যার যদি বলে পরবর্তী বৈদিক, ইন্দ্রের ক্ষমতা কমে যায় এবং সেই জায়গায় তোমার হচ্ছে বিষ্ণু স্থান গ্রহণ করে। বিষ্ণু, মহেশ্বর, তারপর হচ্ছে একটা হচ্ছে ব্রহ্মা, ঠিক আছে। এগুলো হচ্ছে কি স্যার পরবর্তী বৈদিক যুগের। আর ঋগ্বেদের যুগের হচ্ছে কি স্যার ইন্দ্র। দেখো লেখা আছে ঋগ্বেদে ইন্দ্রকেই তোমার হচ্ছে কি ব্রজধারী যুদ্ধের দেবতা বলে ধরে নেওয়া হচ্ছে, এবং ইন্দ্র হচ্ছে কি স্যার বজ্রের দেবতা। বজ্রের দেবতা ছিল হচ্ছে ইন্দ্র, সব থেকে রাগী দেবতা, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নম্বর হচ্ছে কত স্যার? কোশ্চেন নম্বর হচ্ছে 17। 17 নম্বর কোশ্চেনে গিয়ে কি বলছে দেখো। 17 নম্বর কোশ্চেনে বলছে আর্যরা ভারতে এসে প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল? তো বলছে গাঙ্গেয় সমভূমি অঞ্চলের, পাঞ্জাব অঞ্চল, দাক্ষিণাত্য না পূর্ব ভারত? তো স্বাভাবিক স্যার এটা যদি ভারত হয়, তো আর্যরা প্রথমে এই যে খাইবার পাশে রাস্তা ধরে কোথায় আসে? এখন যেখানে পাকিস্তান রয়েছে অর্থাৎ এই অঞ্চলটাতে, অর্থাৎ সিন্ধু অঞ্চলটাতে। তো এই সিন্ধু অঞ্চল কেন? এটা সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চল বলে সিন্ধু, ঠিক না? তাহলে স্যার কি হবে স্যার? তো এই অঞ্চলটাকে কি বলা হচ্ছে? পাঞ্জাব অঞ্চল। তো আর্যরা প্রথমে এই পাঞ্জাব অঞ্চল বা সিন্ধু অঞ্চলে এসেছিল, তাহলে পাঞ্জাব হলেও ঠিক, সিন্ধু অঞ্চল হলেও ঠিক, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এটা বি নম্বরটা। আর স্যার গাঙ্গেয় এটা হচ্ছে কোন সময়? এটা হচ্ছে পূর্ববর্তী বৈদিক যুগ, পূর্ববর্তী বৈদিক যুগ, ঠিক আছে। পূর্ববর্তী বৈদিক যুগ হচ্ছে কোথায়? পাঞ্জাব অঞ্চল। কিন্তু পরবর্তী বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ যদি বলে, ঠিক আছে, তাহলে হয়ে গেল কি স্যার এই অঞ্চলটা, অর্থাৎ গাঙ্গেয় অঞ্চল, গাঙ্গেয় অঞ্চল। এবং এটা ষোড়শ মহাজন পদ নামে পরিচিত, ষোড়শ মহাজন পদ নামে পরিচিত। আশা করি বুঝতে পেরেছো সবাই। নেক্সট কোশ্চেন নম্বর 17 এর পর কোশ্চেন নম্বর 18। কোশ্চেন নম্বর 18 কি বলছে? আর্যদের সমাজে সামাজিক বিভাজনের প্রাথমিক রূপ কি ছিল? তো স্যার সামাজিক তোমার দিক থেকে বর্ণ ব্যবস্থা ছিল, ঠিক না? এবং বর্ণ ব্যবস্থা অনুযায়ী কি বলা হয়? বর্ণ ব্যবস্থা অনুযায়ী তোমার হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4টে ভাগে ভাগ করা ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ঠিক আছে, সামাজিক বিভাজনের বর্ণ ব্যবস্থা। তো এই 4টে ব্যবস্থা কেন করা হয়েছিল স্যার? তার পিছনে মূল কারণ হচ্ছে যে সমাজে মানে বিভিন্ন শ্রেণীর মানুষ যোগ্যতা অনুযায়ী নিজের পেশা বেছে নেবে, এবং এই পেশা বেছে নেওয়ার জন্য এই 4টে বর্ণ ব্যবস্থা চালু করা হয়। কিন্তু এটা পূর্ববর্তী বৈদিক যুগে। পরবর্তী বৈদিক যুগে এটা হয়ে গেল কি স্যার বংশ পরম্পরা, অর্থাৎ রাজার ছেলে রাজাই হবে, তোমার হচ্ছে অন্য কেউ আর রাজা হতে পারবে না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হবে। এখনো জানো নিশ্চয়ই এই ধরনের ব্যবস্থাপনা রয়েছে, কিন্তু আদি বৈদিক যুগে এই ব্যবস্থাপনা ছিল না। আদি বৈদিক যুগে কি ছিল স্যার? পেশার উপরে ভিত্তি করে, অর্থাৎ কেউ যদি জ্ঞানী হয় তাহলে ব্রাহ্মণ হতে পারবে। ব্রাহ্মণের ছেলে যদি অজ্ঞানী হতো, ঠিকঠাক করে যদি
জ্ঞান চর্চা না করতো সেক্ষেত্রে সে শূদ্র হতে পারতো। এটা হচ্ছে কি আদি বৈদিক যুগে, কিন্তু পরবর্তী বৈদিক যুগে কিন্তু এই ব্যাপারটা ছিল না। আচ্ছা, গোত্র ব্যবস্থা কথাটার মানে হলো যারা, আচ্ছা জাতি ব্যবস্থা তখন তেমন ছিল না, গোত্র ব্যবস্থা, কুল ব্যবস্থা, কুল মানে বংশ, ঠিক না, এটা পরবর্তী বৈদিক যুগে আছে, পরবর্তী বৈদিক যুগ। গোত্র মানে হচ্ছে কি স্যার, যারা প্রধান তোমার হচ্ছে ঋষিমুনি থাকবে, সেই ঋষিমুনির দীক্ষা অনুযায়ী, ঠিক আছে, গোত্র ব্যবস্থা চালু হয়। যেমন ধরো ঋষি বৈশিষ্ট্য, তো ঋষি বৈশিষ্ট্য অনুগামীদেরকে বলা হতো যে মানে অনুগামীদের গোত্র হচ্ছে বৈশিষ্ট্য গোত্র। ঋষি তোমার হচ্ছে ধরো কাশ্যপ, তো কাশ্যপের অনুগামীদেরকে কাশ্যপ গোত্র বলা হতো। এইভাবে গোত্র ব্যবস্থাটা ছিল, ঠিক আছে। এখনো দেখবে আমাদের সবার যারা সনাতনী আমরা যারা রয়েছি দেখবে সবারই কিন্তু কম বেশি গোত্র ব্যবস্থা কিন্তু এখনো আছে। হ্যাঁ, তো বর্ণ ব্যবস্থা এটা ঋগ্বেদ থেকে নেওয়া হয়, এবং ঋগ্বেদ অনুযায়ী কি বলা হয়, কয় ধরনের বর্ণ ব্যবস্থা আছে, 4 প্রকার। এটা ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয়, একটা বৈশ্য এবং শূদ্র, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার, কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 19 বলছে আর্যদের প্রধান খাদ্য কি ছিল স্যার, চাল, গম, জব, ভুট্টা না বাজরা। তো মাথা রাখবে সেই গম জব। হ্যাঁ, ঋগ্বেদে গম জবের উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে, এটাই প্রধান খাদ্য ছিল। তাহলে স্যার মধ্যপ্রস্তর যুগ, মেহেরগড়, তারপরে হরপ্পা, তারপরে হচ্ছে কি স্যার আর্য। 4টে যুগেই তুমি যদি দেখো তাহলে প্রধান খাদ্যশস্য হচ্ছে কি স্যার, গম ও জব। তাহলে স্যার ধান শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট হিসেবে ব্যবহার করা, তার অন্য কিছু নয়। তাহলে গম এবং জব। কোয়েশ্চেন নম্বর কত হবে স্যার, কোয়েশ্চেন নম্বর 20। 20 নম্বর কোয়েশ্চেনে কি বলছে দেখো, বলছে আর্যরা কোন ধাতু ব্যবহার করতো না, তামা, লোহা, হ্যাঁ তোমার হচ্ছে সোনা না রূপা। তো একটু বলে রাখি, ঋগ্বেদে এই কথাটা ভুল লেখা আছে এখানে, ঠিক আছে, ঋগ্বেদের যুগ নিয়ে, না না ভুল না, ঠিকই আছে, চলো আমি বুঝিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা আদি বৈদিক যুগের উপরে রয়েছে, আদি বৈদিক, আদি বৈদিক মানে হচ্ছে কি স্যার পূর্ববর্তী বৈদিক, সে কারণে সেই সময় প্রথম কিন্তু তারা কিন্তু লোহার ব্যবহার পারতো না। প্রথম স্যার হরপ্পা যুগের তামার ব্যবহার, সোনার ব্যবহার এবং রূপার ব্যবহার ছিল, ঠিক আছে। তাহলে এবার তোমাদের মনে স্যার প্রথম যদি না আছে তাহলে তোমার হচ্ছে লোহার ব্যবহার কখন আছে, তার লোহার ব্যবহার আছে তোমার হচ্ছে ঋগ বৈদিক যুগেই, ঋগ বৈদিক যুগ, ঠিক আছে। কিন্তু স্যার এই ঋগ বৈদিক যুগ আদি না, পরবর্তী ঋগ বৈদিক যুগে, পরবর্তী বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগে আছে লোহার ব্যবহার। এবং এই সময় লোহাকে কেন্দ্র করেই স্যার হচ্ছে মহাজন পথ তৈরি হয়, এবং যার নাম হচ্ছে কি স্যার ষোড়শ মহাজন পথ। আমি এই ষোড়শ মহাজন পথকে শহর বলি, এবং শুধুমাত্র লোহার আবিষ্কারের কারণেই এই ষোড়শ মহাজন পথ সৃষ্টি হয়েছিল। তাহলে স্যার লোহা আদি বৈদিক যুগে ব্যবহার ছিল না, কিন্তু পরবর্তী বৈদিক যুগে ছিল। আশা করি বুঝাতে পেরেছি। কোশ্চেন নম্বর হচ্ছে কি স্যার, কোশ্চেন 21 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, বলছে আর্যদের সমাজে নারীদের সম্মান কেমন ছিল, ঠিক আছে। বলছে সম্পূর্ণ অধিকারহীন, না উচ্চ সম্মানিত, না শুধুমাত্র গৃহকর্মে সীমাবদ্ধ, না শিক্ষাতে অংশগ্রহণে নিষিদ্ধ ছিল। তো শিক্ষাতে অংশগ্রহণ তো নিষিদ্ধ ছিলই না স্যার, লোপামুদ্রা, তারপর হচ্ছে মমতা, গার্গী, এই ধরনের তোমার হচ্ছে কি স্যার বিখ্যাত নারীরা এই সময় শিক্ষা নিত। আচ্ছা আমি আবার বলছি, এখানে আর্য সমাজে নারীদের যে সম্মান যদি বলা হচ্ছে, এটা বলা হচ্ছে কি স্যার পূর্ববর্তী বৈদিক যুগ, পূর্ববর্তী বৈদিক যুগ। যদি পূর্ববর্তী বৈদিক যুগ বলে সেক্ষেত্রে হচ্ছে কি হবে স্যার, নারীদের সম্মান ছিল। কিন্তু এটা যদি ঋগ বৈদিক যুগের জায়গায় যদি পরবর্তী বৈদিক যুগ বলে, পরবর্তী বৈদিক যুগ, ঠিক আছে, এক্ষেত্রে নারীদের সম্মান হ্রাস পায়। তাহলে এক কথায় ঋগ বৈদিক যুগে নারীদের সম্মান ছিল, পরবর্তী বৈদিক যুগে নারীদের সম্মান হ্রাস পায়। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার, কোশ্চেন নাম্বার হচ্ছে 22 বলছে আর্যদের প্রধান যুদ্ধাস্ত্র কি ছিল স্যার,
বলছে তরবারি, তীর ধনুক, বর্ষা না গদা। তো মাথায় রাখবে তোমার হচ্ছে আর্যদের প্রধান যদি যুদ্ধাস্ত্র ছিল তো হচ্ছে কি স্যার, তীর এবং ধনুক। দেখো ঋগ্বেদে ধনুক এবং তীরকে আর্যদের প্রধান অস্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে। এবং কি দেখবে রামায়ণ মহাভারত এইসব জায়গায় যখন যুদ্ধগুলো আমরা দেখি তো দেখবে ওখানকার প্রধান অস্ত্র হিসাবে তীর এবং ধনুককেই কিন্তু আমরা দেখতে পাই। অর্জুন তীর ধনুক দিয়ে যুদ্ধ করছে, রাম তীর ধনুক দিয়ে তোমার হচ্ছে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করছে। তার তীর ধনুক সেই সময়কার প্রভিডেন্ট অস্ত্র ছিল। তারপর নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23 বলছে আর্যদের সমাজে বিবাহ প্রথা কেমন ছিল? বহু বিবাহ প্রচলিত ছিল, এক বিবাহ ছিল, না বিবাহ নিষিদ্ধ ছিল, না শুধুমাত্র তোমার হচ্ছে গোত্রের মধ্যে ছিল? তো মাথায় রাখবে এই যে এখানে আর্য বলতে ঋগ বৈদিক আর্য, ঋগ বৈদিক আর্য, ঋগ বৈদিক আর্য। এবং ঋগ বৈদিক আর্য মানে হচ্ছে কি স্যার আদি বৈদিক, আদি বৈদিক। এবং আদি বৈদিকে গিয়ে কি ছিল স্যার, একটাই বিবাহ ছিল, মাথায় রাখবে। কিন্তু পরবর্তী বৈদিক যুগে যদি দেখো, ঠিক আছে, পরবর্তী বৈদিক যুগে সেই জায়গায় গিয়ে কি স্যার অনেক ধরনের বিবাহ চলে আসে। এর মধ্যে থেকে অনুলোম বিবাহ গুরুত্বপূর্ণ, অনুলোম। আর একটা হচ্ছে কি স্যার তোমার হচ্ছে অনুলোম ছাড়া একটা হচ্ছে প্রতিলোম, দুই ধরনের বিবাহ। অনুলোম বিবাহ কাকে বলে? যেখানে উচ্চবর্ণ পুরুষ ঠিক আছে প্লাস তোমার হচ্ছে কি স্যার নিম্নবর্ণ নারী বিবাহ হতো, এটাকে বলতো অনুলোম বিবাহ। আর স্যার প্রতিলোম বিবাহ কাকে বলা হতো? তোমার হচ্ছে উচ্চবর্ণ নারী প্লাস নিম্নবর্ণ পুরুষ, ঠিক আছে। তো এই হলো অনুলোম এবং প্রতিলোম বিবাহ ব্যবস্থা, কিন্তু স্যার এক বিবাহ ব্যবস্থাই কিন্তু ছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত স্যার? কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24-এ কি বলছে? আর্যদের আগমনের ফলে কোন সভ্যতার পতন ঘটে? ঠিক আছে, তোমার হচ্ছে মৌর্য না হরপ্পা না গুপ্ত না মগধ? তো স্যার এটা সবাই জানো যে হরপ্পা সভ্যতা মূলত 1500 BC থেকে 1250 BC-র মধ্যে তোমার হচ্ছে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়। হরপ্পা সভ্যতা ধ্বংস হয় আর গিয়ে কি স্যার বৈদিক যুগ শুরু হয়, বৈদিক যুগ শুরু হয়। কোন বৈদিক যুগ? আদি বৈদিক যুগ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? 20 তোমার হচ্ছে 5। 25-এ কি বলা হচ্ছে? আর্যদের সমাজে, ঠিক আছে, আর্যদের সমাজে শাসক গোষ্ঠীর নাম কি দেওয়া হয়েছিল? রাজন্য, ব্রাহ্মণ, বৈশ্য না শূদ্র? তো যারা স্যার আর্য গোষ্ঠী ছিল মানে সমাজে, শাসক গোষ্ঠী মানে যারা রাজা, ঠিক আছে, রাজা, তাদেরকে কি বলা হতো স্যার? রাজন্য। এবং মূলত ক্ষত্রিয়রাই তোমার হচ্ছে এই রাজা হতে পারতো বা রাজন্য হতে পারতো। দেখো লেখাও আছে রাজন্য বা ক্ষত্রিয়রা আর্যদের সমাজে শাসক বা যোদ্ধা হিসাবে কিন্তু বিবেচিত হতো। তো এই যে চারটে ভাগের মধ্যে আর্যদের যে তোমার হচ্ছে কি স্যার ক্ষত্রিয়রা এরাই শুধুমাত্র রাজা হতে পারতো বা রাজন্য হতে পারতো। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হলো স্যার? 25-এর এ। 25-এর পর হচ্ছে কত স্যার? 26। 26 নম্বর কোশ্চেন নিয়ে কি বলছে দেখো, বলছে আর্যদের সমাজে তোমার যে শিক্ষার প্রধান মাধ্যম গিয়ে কি ছিল? বলছে লিখিত শিক্ষা, মৌখিক শিক্ষা, আধুনিক বিদ্যালয় না তোমার হচ্ছে কি স্যার বৌদ্ধ বিহার? ঠিক আছে, তো মাথায় রাখবে যে কি ছিল স্যার? মৌখিক শিক্ষা। আর্যদের মৌখিক শিক্ষা, মৌখিক শিক্ষা মানে হচ্ছে কি স্যার শ্রুতি নির্ভর শিক্ষা। শ্রুতি নির্ভর শিক্ষা, শ্রুতি নির্ভর শিক্ষা কাকে বলে? যেটা হচ্ছে শুনে শুনে মনে রাখা হয় সেটা হচ্ছে তোমার হচ্ছে শ্রুতি নির্ভর শিক্ষা, ঠিক না? তো আদি বৈদিক যুগে কি ছিল স্যার? তোমার হচ্ছে আদি বৈদিক যুগে, আদি বৈদিক যুগে তাহলে হচ্ছে কি ধরনের শিক্ষা ছিল? শ্রুতি নির্ভর শিক্ষা। তারপর নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 27 বলছে আর্যদের সমাজে সভা এবং সমিতি কি ছিল স্যার? ধর্মীয় অনুষ্ঠান, গোষ্ঠী অনুষ্ঠান, রাজনৈতিক সংস্থা না বাণিজ্য সংগঠন? তো মাথায় রাখবে এটা ছিল হচ্ছে কি স্যার? রাজনৈতিক সংগঠন। মানে বলতে পারো সেই যুগের হচ্ছে কি স্যার তোমার হচ্ছে পার্লামেন্ট। সেই যুগের পার্লামেন্ট, পার্লামেন্ট বা পার্লামেন্ট বলাটা একটু বেশি, মানে একটা হচ্ছে রাজনৈতিক সংস্থা। এই রাজনৈতিক সংস্থা দুটো জিনিসটা তৈরি হতো, একটা নাম হচ্ছে কি স্যার সভা, আরেকটার নাম হচ্ছে সমিতি। সভা এবং সমিতি। আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত স্যার? কোশ্চেন নাম্বার তোমার হচ্ছে
28 নম্বর কোশ্চেনে কি বলছে, আর্যদের আগমনের ফলে তোমার হচ্ছে ভারতীয়দের সংস্কৃতিতে কোন ভাষার প্রভাব পড়ে, তোমার হচ্ছে তামিল, সংস্কৃত, পালি না প্রাকৃত। তো মাথায় রাখবে আর্যদের সাথে স্যার সংস্কৃত ভাষার সম্পর্ক, তামিলদের সাথে হচ্ছে কি স্যার দ্রাবিড়দের সম্পর্ক, পালি ভাষার সাথে হচ্ছে কি স্যার বৌদ্ধ ধর্মের সম্পর্ক, বৌদ্ধ ধর্ম, আর প্রাকৃতদের সাথে হচ্ছে কি স্যার জৈন ধর্মের সম্পর্ক। অ্যাকচুয়ালি স্থানীয় ভাষাকে তোমার হচ্ছে প্রাকৃত ভাষা বলে থাকে। এবং আর্যদের আগমনের ফলে যে ভাষার উন্নতি হচ্ছে তার নাম হচ্ছে সংস্কৃত ভাষা। আমরা এর আগে পড়েছি ইন্দো ইউরোপীয়, এটা একটা ভাষা, ইন্দো ইউরোপীয় ভাষা। ক্লিয়ার? তাহলে 28 অ্যান্সার কি হলো স্যার বি। ঠিক আছে, 28 পর হচ্ছে কি স্যার 29 নম্বর বলতে গিয়ে কি বলা হচ্ছে, আর্যদের সমাজে কোনটি প্রধান অর্থনৈতিক সম্পদ হিসাবে বিবেচিত হয়? জমি, পশু, সোনা না রূপা? তোমাদের আগে পশু, কেন স্যার ওরা প্রথমে পশু পালনই করতো, ঠিক না? পশু পালনের পর তারা আস্তে আস্তে কৃষিতে আসে। তো পশু, বিশেষ করে হচ্ছে গরু, হ্যাঁ, আর্য সমাজের প্রধান অর্থনৈতিক সম্পদ ছিল। এমনকি বিনিময়ের মাধ্যম, বিনিময় মাধ্যম যার মাধ্যম দিয়ে হতো তার নাম হচ্ছে কি স্যার গরু। তো গরু ছাড়াও স্যার অন্যান্য পশুকেও কিন্তু যথেষ্ট সম্মান করা হতো। কেন? কারণ আর্যদের প্রথম যে জীবিকার ভিত্তি ছিল সেটাই কি ছিল স্যার পশু। পরবর্তীতে কৃষিতে আস্তে আস্তে তারা রূপান্তরিত হয়েছিল। তারপর নেক্সট কোশ্চেন, আর্কটিক অঞ্চল থেকে আর্যরা এসেছিল, এই তথ্যটা কে দিয়েছিল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব আছে স্যার। তো মাথায় রাখবে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক তোমার হচ্ছে আর্কটিক অঞ্চল থেকে এসেছিল, এই তথ্যটা দিয়েছিল। আর্কটিক মানে বুঝতে পারছো নিশ্চয়ই, তোমার হচ্ছে সেই মেরু অঞ্চল আর কি, আর্কটিক অঞ্চল। এটা কে দিয়েছিল? বাল গঙ্গাধর তিলক। দয়ানন্দ সরস্বতী দিয়েছিল, তিব্বত থেকে এসেছিল, তিব্বত থেকে হচ্ছে দয়ানন্দ সরস্বতী। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি, এই দুজন তো হরপ্পা সভ্যতার সাথে জড়িত, সবাই আমরা কম বেশি জানি। ঠিক আছে, তাহলে স্যার যদি আর্কটিক অঞ্চল আসে তাহলে হচ্ছে কে? বাল গঙ্গাধর তিলক। যদি তিব্বত থেকে আসে তাহলে হচ্ছে কি স্যার? দয়ানন্দ সরস্বতী। তো আশা করি বুঝতে পেরেছো। এই যে ভিডিওটা, এই ভিডিওটা পুরো শেষ হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার এই ভিডিওটার পুরোটাই মাথায় রাখবে হচ্ছে কিসের উপরে ভিত্তি করে করা হয়েছে? আদি বৈদিক যুগ, এবং তার সাথে সাথে এই যে ঋগ বৈদিক যুগে যে আর্যরা, সে আর্যদের আগমন কোথা থেকে কিভাবে হয়েছিল। তো এই প্রথম ভিডিওটা কিন্তু শেষ হলো। এর পরবর্তীতে এখনো টোটালে 5টা ভিডিও আসবে। 5টা ভিডিও বলতে প্রাক ঋগ বইয়ের থেকে হচ্ছে 2টা, ঠিক আছে, 2টো ভিডিও, এবং পরবর্তী বেদ থেকে হচ্ছে 2টা, এবং একটা ভিডিও আসবে হচ্ছে শুধুমাত্র হচ্ছে কি বৈদিক সাহিত্যের উপরে ভিত্তি করে। তো টোটাল 5টা, এবং এটা একটা ভিডিও 6টা, অর্থাৎ বৈদিক সাহিত্যের উপরে সর্বসার করলে তোমার হচ্ছে কটা? 6টা ভিডিও কিন্তু আসতে চলেছে। তার মধ্যে থেকে প্রথম ভিডিও হচ্ছে এটা, এবং পরবর্তী 5টা ভিডিওর জন্য তোমাদেরকে আস্তে আস্তে অপেক্ষা করতে হবে। আর একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে কি এই ভিডিওগুলো যে তৈরি করা হচ্ছে, আমি এগুলো কিন্তু তোমাদের কিন্তু বেস তৈরি করার জন্য। তোমরা যদি এই ভিডিওগুলোকে মানে বিচক্ষণতার সাথে প্রতি মুহূর্তে যদি দেখো, ঠিক আছে, যদি তোমরা যদি বিভিন্ন জায়গায় যখন অফ টাইম থাকছে সেই সময় যদি এই ভিডিওগুলোকে যদি দেখতে দেখতে যাও, বা তোমাদের মানে মূল পড়ার বাইরে গিয়ে যদি এগুলোকে যখন অন্য কোনো কাজ করছো সেই সময় হয়তো অল্টারনেটিভভাবে এই ভিডিওগুলো দেখো এবং এমসিকিউগুলো একটা একটা করে কমপ্লিট করো। অন্যদিকে শান্ত মেজাজেও কিন্তু এই ভিডিওগুলোকে দেখতে পারো। দেখবে যে এখানে খুব সুন্দর করে বেস ধরে কিন্তু তোমাদেরকে ভিডিওগুলো বোঝানো হচ্ছে। কেন এই বেস ধরে বোঝানো হচ্ছে? তার পিছনে মূল কারণ হচ্ছে যে যাতে সাবজেক্টের প্রতি আগ্রহ যাতে তোমাদের বাড়ে। তোমাদের জানা উচিত যে যে হারে তোমার যে চাকরির পরীক্ষায় প্রতিযোগিতা বাড়ছে, সাবজেক্টে যদি তোমাদের যদি বেস না তৈরি হয় তাহলে কিন্তু পাস করা কিন্তু অসম্ভব। 10টা পরীক্ষা হলেও স্যার হচ্ছে কি স্যার তোমার যোগ্যতা তৈরি করতে হবে। তো স্যার হ্যাঁ, এটা একটা আলাদা কথা যে অনেকের যোগ্য হওয়ার পরেও কিন্তু তোমার হচ্ছে পরীক্ষা কম হওয়ার কারণে স্যার পরীক্ষা দিতে পারছে না, কিন্তু বেশি দিন ব্যাপার নেই, আস্তে আস্তে সিস্টেম আশা করছি সবই ঠিক হবে। আর আমাদেরকে কিন্তু পড়াটাকে চালিয়ে যেতে হবে, এবং তার সাথে সাথে তোমার হচ্ছে কি চাকরির প্রতি যে আমাদের ফোকাসটা, সেই ফোকাসটা কিন্তু ঠিক রাখতে হবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে সেক্ষেত্রে এই ভিডিওগুলোকে রেকমেন্ড করতে পারো তোমাদের বন্ধুদেরকে, যাতে তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখে নিজের বেস তৈরি করতে পারে, ফাউন্ডেশনটা তৈরি করতে পারে, এবং সাবজেক্টিভ এমসিকিউগুলো পরপর করে যাতে হচ্ছে কি চ্যাপ্টার ধরে ধরে নিজেরাও কমপ্লিট করতে পারে। ঠিক আছে, তো পরবর্তী বৈদিক সভ্যতার ভিডিওর জন্য অপেক্ষা করো। এই ভিডিওটা এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ।